আসসালামু আলাইকুম। মডেল একাডেমি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষামূলক পেজের অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আরও জানাচ্ছি আসছে নতুন বছরের আগাম শুভেচ্ছা। বাবারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি স্বাস্থ্যবিধির নিয়মগুলো যথাযথভাবে মেনে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে সকল শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাবারা, আমি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করেছি, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে পুনরালোচনা করছি। কারণ পুনরালোচনা করার কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2 এর যেন কোনো রকমের সমস্যা না হয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, সারা বছরের অনলাইন ক্লাসের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনাগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। বাবারা, যদিও আমি তোমাদের দেখতে পাইনি, তবে মনের চোখ দিয়ে দেখেছি তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সারা বছরের ক্লাসগুলো মনোযোগ দিয়ে উপভোগ করার জন্য। বাবারা, আজ আমার তোমাদের সাথে এবছরের সর্বশেষ ক্লাস এবং আমি তোমাদের সাথে আজ আমার বাংলা ক্লাসে বিদায় নিব। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন বছরে নতুন ক্লাসরুমে। তাই বাবারা, আমার অনুরোধ, ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, বুঝবে। ঠিক আছে বাবারা? করোনাকালীন এই দুর্বিষহ বছরের যত গ্লানি, দুঃখ, হতাশা এবং সব আবর্জনা দূর হয়ে যাক আসছে নতুন বছরের সূচনা দিয়ে এবং করোনামুক্ত নতুন সূর্যের প্রতীক্ষা করে আজ আমি আমার ক্লাস শুরু করছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমি ফেরদৌসী তারানম, সহকারী শিক্ষক, দিবা শাখা, মডেল একাডেমি, মিরপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের বিষয়ভিত্তিক পুনরালোচনা করব। আমি এতদিন যেই ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসের পরিপ্রেক্ষিতে আজকে আমার তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এবং 2 এর আলোচনা সাপেক্ষে আমি এই পুনরালোচনা ক্লাসটি তোমাদের জন্য তৈরি করেছি। বাবারা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি অবশ্যই শুনবে এবং ক্লাসের বিষয়ভিত্তিক আলোচনাগুলো তোমরা প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে। ঠিক আছে বাবারা? আমি তোমাদের শতভাগ মনোযোগ আশা করছি এবং আশা করছি তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলি তৈরি করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবারা? অ্যাসাইনমেন্ট 1। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট 1-এ চলে এসেছি। আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট 1-এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং শব্দার্থ আমি বলে দিব, তৈরি করেছি আমি বলে দিব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় তুলে নেবে। ঠিক আছে বাবারা? আমি তোমাদের শতভাগ মনোযোগ আশা করছি। 1, নিচের শব্দগুলো অর্থসহ বাক্য গঠন করো। তাহলে আমি তোমাদের শব্দের অর্থগুলি বলে দিব এবং বাক্য গঠনগুলো তোমরা নিজেরা করে নিবে, কারণ আমি এগুলো আগের ক্লাসে করিয়ে দিয়েছি। আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম পর্যায়ক্রমে তখন সেগুলো করে দিয়েছি। ঠিক আছে বাবারা? তোমরা এগুলো লিখে নিবে। আমি শব্দের অর্থগুলো বলে দিচ্ছি। 1 নম্বর শব্দ হচ্ছে অধিনায়ক। অধিনায়ক অর্থ দলপতি বা দলনেতা। 2 নম্বর শব্দ হচ্ছে বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ অর্থ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। আমি আবার বলছি বাবারা, বীরশ্রেষ্ঠ অর্থ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেয়া বিশেষ উপাধি। তারপরে শব্দটা হচ্ছে 3 নম্বর শব্দটা হচ্ছে অকুত ভয়। অকুত ভয় অর্থ ভয় নেই এমন। আমি আবার শব্দের অর্থটা বলছি, অকুত ভয় অর্থ ভয় নেই এমন। তারপরে শব্দটা হচ্ছে আদর্শ। আদর্শ অর্থ অনুসরণীয় বা মেনে চলার যোগ্য, অথবা নীতি অথবা ন্যায়। বাবারা, এই 4টা শব্দের যে কোনো একটা লিখলেই তোমাদের হবে। ঠিক আছে বাবারা? আমি আবার বলছি, আদর্শ অর্থ
অনুসরণীয় বা মেনে চলার যোগ্য, অথবা নীতি অথবা ন্যায়। 5 নম্বর শব্দটা হচ্ছে কল্যাণ। কল্যাণ অর্থ মঙ্গল। বাবারা আমি আবার বলছি, কল্যাণ অর্থ মঙ্গল। তো আমি আশা করছি বাবারা তোমরা এই 1 নম্বর শব্দের অর্থটা বুঝতে পেরেছো এবং তোমরা খাতায় তুলে নিয়েছো। ঠিক আছে বাবারা, তোমরা এবার 2 নম্বর প্রশ্নে চলে আসো। ঠিক আছে বাবারা, আমি এবার তোমাদের 2 নম্বর প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি এবং বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং খাতায় তুলে নাও। একাই একটি, 2 নম্বরটা হচ্ছে একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে, কেন? উত্তরটা আমি বলছি। উত্তরটা হচ্ছে একাই একটি দুর্গ গল্পটি পড়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। একাই একটি দুর্গ বলতে বোঝানো হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালকে। সঙ্গীদের জীবন বাঁচাতে তিনি অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন। শত্রুদের বিরুদ্ধে তার গুলির তোড়ে শত্রুরা এগুতে পারছিল না, তাই বলা হয়েছে মোস্তফা কামাল একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, একাই একটি দুর্গ গল্পটি পড়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। একাই একটি দুর্গ বলতে বোঝানো হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালকে। সঙ্গীদের জীবন বাঁচাতে তিনি অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন। শত্রুদের বিরুদ্ধে তার গুলির তোড়ে শত্রুরা এগোতে পারছিল না, তাই বলা হয়েছে মোস্তফা কামাল একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গ। ঠিক আছে বাবারা, তারপরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। তোমরা 2 নম্বর প্রশ্নে চলে যাও বাবারা। দুঃখিত, 3 নম্বর প্রশ্নে চলে এসেছি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কি সিদ্ধান্ত নিলেন? তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটা এবার জানবো। তোমরা খাতায় তুলে নিবে। ঠিক আছে বাবারা, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কি সিদ্ধান্ত নিল আমরা এটা এখন জানবো। উত্তরটা হচ্ছে একাই একটি দুর্গ গল্পটি পড়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। 1971 সালের 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীদের যুদ্ধ শুরু হয়। মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল কম, অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর সংখ্যা ছিল বেশি। তাদের অস্ত্রশস্ত্র ছিল ভারী। পাকিস্তানি বাহিনী 4 দিক দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে অল্প সংখ্যক মুক্তিবাহিনীকে কোণঠাসা করে ফেলল। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য মোস্তফা কামাল সিদ্ধান্ত নিলেন তিনি একটি দুর্গ তৈরি করবেন। তিনি একাই গুলি চালিয়ে যাবেন, তাই তিনি অন্যদের দ্রুত পিছু হটার নির্দেশ দিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই 3 নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, একাই একটি দুর্গ গল্পটি পড়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। 3 নম্বর উত্তরটা আমি আবার বলছি। 1971 সালের 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীর যুদ্ধ শুরু হয়। মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল কম, অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর সংখ্যা ছিল বেশি। তাদের অস্ত্রশস্ত্র ছিল ভারী। পাকিস্তানি বাহিনী চারদিক দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে অল্প সংখ্যক মুক্তিবাহিনীকে কোণঠাসা করে ফেলল। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য মোস্তফা কামাল সিদ্ধান্ত নিলেন তিনি একটি দুর্গ তৈরি করবেন। তিনি একাই গুলি চালিয়ে যাবেন, তাই তিনি অন্যদের দ্রুত পিছু হটার নির্দেশ দিলেন। তো প্রিয় বাবারা, আমি আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আমি যে 3 নম্বর প্রশ্নটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে বাবারা, তোমরা দুর্গ কি অবশ্যই বুঝতে পেরেছো, তাই না? দুর্গ অর্থ হচ্ছে কেল্লা বা শত্রু সেনা, অর্থাৎ সহজে আসতে পারে না এইরকম কিছু। ঠিক আছে বাবারা, তাহলে তোমরা এই 3টা প্রশ্ন আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি 4 নম্বর প্রশ্নের উত্তরে চলে এসেছি, কেমন করে দেশের কল্যাণ হবে। তাহলে আমরা এবার এই উত্তরটাও জানব। এটা কোন কবিতা তোমরা কি জানো বাবারা? এটা হচ্ছে আদর্শ ছেলে কবিতার। আমরা এবার আদর্শ ছেলে কবিতার এই প্রশ্নের উত্তরটা জানব, কেমন করে দেশের কল্যাণ হবে।
আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন তোমরা তো জানো, তাই না বাবারা? কুসুম কুমারী দাস। আমি তোমাদের বেশ কিছুদিন আগে তোমাদের এই ক্লাসটা নিয়েছিলাম। অবশ্যই তোমাদের মনে আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তোমরা কি কাজে বড় হবে বাবারা? নিশ্চয়ই বড় হবে। তো তাহলে আমি প্রশ্ন উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, কেমন করে দেশের কল্যাণ হবে। উত্তরটা হচ্ছে, আদর্শ ছেলে একটি আদেশ ও উপদেশমূলক কবিতা। এই কবিতায় কবি কেমন করে একটি ছেলে আদর্শ হবে, একটি ছেলে আদর্শ হবে তার বর্ণনা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ঠিক আছে বাবারা? এই কবিতায় এই কবিতায় কবির এই কবিতায় কবির প্রত্যাশা আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে এবং মানুষের মতো মানুষ হবে। তাই কবি এখানে বলেছেন, পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে ভালো কাজ করলেই দেশের কল্যাণ হবে। ঠিক আছে বাবারা? আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে, কেমন করে দেশের কল্যাণ হবে। উত্তরটা হচ্ছে, আমি আবার বলছি, আদর্শ ছেলে একটি আদেশ ও উপদেশমূলক কবিতা। এই কবিতায় কবি কেমন করে একটি ছেলে একজন ছেলে আদর্শ ছেলে হবে তার বর্ণনা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এই কবিতায় কবির প্রত্যাশা আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে এবং মানুষের মতো মানুষ হবে। তাই কবি এখানে বলেছেন, পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে ভালো কাজ করলেই দেশের কল্যাণ হবে। ঠিক আছে বাবারা? কেমন করে কল্যাণ হবে দেশের, এটা আমি তোমাদের বুঝিয়ে বললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং খাতায় তুলে নিয়েছ। ঠিক আছে বাবারা? এবার আমি চলে এসেছি, বিপদ এলে শিশুরা কি করবে। বিপদ এলে শিশুরা কি করবে এটা লিখে নাও বাবারা, আমি বলছি। উত্তরটা হচ্ছে, আদর্শ ছেলে একটি আদেশ ও উপদেশমূলক কবিতা। এই কবিতায় কবি কেমন করে একটি ছেলে আদর্শবান হবে তার বর্ণনা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এই কবিতায় কবির প্রত্যাশা আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। তাই কবি এখানে বলেছেন, আমাদের দেশের ছেলেরা বিপদ এলে বিপদকে ভয় না করে সামনের দিকে এগিয়ে যাবে এবং বিপদের মোকাবেলা করে বিপদকে হারিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার বলছি উত্তরটা। এই কবিতায় কবির প্রত্যাশা আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। তাই কবি এখানে বলেছেন, আমাদের দেশের ছেলেরা বিপদ এলে বিপদকে ভয় না করে সামনের দিকে এগিয়ে যাবে এবং বিপদের মোকাবেলা করে বিপদকে হারিয়ে দিবে। তো বাবারা, আমি আশা করছি তোমরা, আমি যে 5টা প্রশ্ন তোমাদের এইমাত্র বুঝিয়ে দিলাম, তোমরা সেগুলো ভালো করে বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। ঠিক আছে বাবারা? এবার আমি 6 নম্বরে চলে এসেছি। 6 নম্বর হচ্ছে, আদর্শ ছেলে কবিতাটির প্রথম 8 লাইন কবির নাম সহ লিখবে। তোমরা মার্জিন দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে কবিতার নাম এবং কবির নাম লিখবে এবং প্রতিটা লাইন ফাঁক ফাঁক করে কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় প্রশ্নবোধক চিহ্ন আছে সুন্দর করে লিখবে। ঠিক আছে বাবারা? তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে কবিতাটি আরেকবার পড়ে শোনাচ্ছি। তোমরা এই কবিতাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। ঠিক আছে বাবারা? আদর্শ ছেলে লিখেছেন কে? কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস কে জানো বাবারা? এই কুসুম কুমারী দাস হচ্ছে আমাদের কবি, একজন বিখ্যাত কবির মা। সেই কবির নাম হচ্ছে কবি জীবনানন্দ দাশ। তো বাবারা, তাহলে আজকে আমি তোমাদের কবিতাটা পড়ে শোনাচ্ছি, আদর্শ ছেলে, কুসুম কুমারী দাস। বাবারা, এই কবিতাটা কিন্তু আমি অনেক আগে সেই ছোটবেলায় শিখেছিলাম। তাই তোমরা এমনভাবে শিখবে যাতে তোমরাও বড় হয়ে এই কবিতাটা তোমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারো, শোনাতে পারো যে আমি এই কবিতাটা ছোটবেলায় শুনেছিলাম, পড়েছিলাম, ম্যাডাম আমাকে বুঝিয়েছিল। ঠিক আছে বাবারা? আমার এখনো মনে আছে সেই কবিতাটা, যে আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই কবিতাটা যে 8 লাইন। তোমাদের যেখানে থামতে হবে সেখানে থেমে যাবা, কমার জায়গায় একটু থামবে, তারপরে প্রশ্নবোধক যেখানে আছে সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিবে। তো ঠিক আছে বাবারা, তোমরা এই কবিতার 8 লাইনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, তাহলে তোমরা অতি উত্তম পাবে। ঠিক আছে বাবারা, এক্সিলেন্ট পাবে। তো এবার চলে এসেছি আমরা 7 নম্বরে। 7 নম্বরে আছে একাই একটি দুর্গ রচনায় উল্লেখিত 1971 সালের 18 এপ্রিলের ঘটনা সংক্ষেপে লিখো। তো বাবারা, আমি তোমাদের সেই একাই একটি দুর্গের 1971 সালের 18 এপ্রিলের ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি। তোমরা এই ঘটনাটা লিখতে পারো, আবার তোমরা নিজের মতো করেও লিখতে পারো। ঠিক আছে বাবারা, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং লিখে নিবে খাতায়। ঠিক আছে বাবারা, 18 এপ্রিল, উত্তরটা হচ্ছে 18 এপ্রিল 1971 সাল। 1971 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামে অবস্থান নিয়েছিল 10 জন মুক্তিযোদ্ধা। এই দলের অধিনায়ক ছিলেন সিপাহী মোস্তফা কামাল। ইতোমধ্যে শত্রুদের তুমুল আক্রমণে অনেকেই মারা গেছেন। বাকি যারা আছেন তাদের মৃত্যু অবধারিত বুঝতে পেরে মোস্তফা কামাল সবাইকে পিছু হটতে বলে নিজে থেকে যান। অর্থাৎ মোস্তফা কামাল সবাইকে পিছনে হটতে বলেন, পিছনে চলে যেতে বলেন এবং তাদেরকে সরিয়ে দিয়ে হটিয়ে দিয়ে মানে হটতে বলেন, সরতে বলেন, সবাইকে সরিয়ে দিয়ে তিনি নিজে সেখানে থেকে যান। অনবরত তার গুলির তোড়ে শত্রুরা এগুতে পারছিল না। অর্থাৎ মোস্তফা কামালের গুলির তোড়ে শত্রুরা সামনের দিকে এগুতে পারছিল না। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গ। এক সময় তার গুলি শেষ হয়ে যায় এবং শত্রুর একটা গোলার আঘাতে তিনি শহীদ হন, কিন্তু তার বিনিময়ে রক্ষা পেয়েছে সাথী মুক্তিসেনাদের মূল্যবান জীবন। তিনি আমাদের অকুতোভয় বীরশ্রেষ্ঠ, আমাদের গর্ব। ঠিক আছে বাবারা, আমি আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে নিয়েছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 1971 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামে অবস্থান নিয়েছিলেন 10 জন মুক্তিযোদ্ধা। এই দলের অধিনায়ক ছিলেন সিপাহী মোস্তফা কামাল। এর মধ্যে শত্রুদের তুমুল আক্রমণে অনেকেই মারা গেছেন। বাকি যারা ছিলেন তাদের মৃত্যু অবধারিত বুঝতে পেরে মোস্তফা কামাল সবাইকে পিছু হটতে বলে তিনি নিজে সেই জায়গায় থেকে যান। ঠিক আছে, হটতে বলে নিজে সেখানে থেকে যান। অনবরত তার গুলির তোড়ে শত্রুরা এগুতে পারছিল না। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গ। এক সময় তার গুলি শেষ হয়ে যায় এবং শত্রুর একটা গোলার আঘাতে তিনি শহীদ হন, কিন্তু তার বিনিময়ে রক্ষা পেয়েছে তার সাথীরা এবং মুক্তিসেনাদের মূল্যবান জীবন। তিনি আমাদের অকুতোভয় বীরশ্রেষ্ঠ, আমাদের গর্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনে করো যে তোমরা ভালো লিখতে পারবে কিংবা লিখে ফেলেছ, তাহলে আমার এই উত্তরটা তোমরা না দিলেও চলবে। ঠিক আছে বাবারা, তোমরা আরো ভালো লিখতে পারলে কোনো সমস্যা নেই। এবার আমি চলে এসেছি অ্যাসাইনমেন্ট 1-এর সর্বশেষ প্রশ্নের উত্তরটাতে। তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে এবং
খাতায় তুলে নেবে। ঠিক আছে বাবারা, লাস্টের প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের শিশুরা কি পণ করবে। অর্থাৎ আদর্শ ছেলে কবিতায় ছেলেরা কিসে পণ করবে এই প্রশ্নটা এখানে করা হয়েছে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং আমি বলছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নের উত্তরটা লিখে নিবে। ঠিক আছে বাবারা, উত্তরটা হচ্ছে আদর্শ ছেলে একটি আদেশ ও উপদেশমূলক কবিতা। এই কবিতায় কবি একটি আদর্শ ছেলের বর্ণনা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এই কবিতায় কবির প্রত্যাশা আমাদের দেশের ছেলেরা কথায় বড় না কাজে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। তাই কবি এখানে বলেছেন আমাদের দেশের ছেলেরা আদর্শ ছেলে হয়ে ওঠার পণ করবে। আমি আবার বলছি বাবারা, আদর্শ ছেলে একটি আদেশ উপদেশমূলক কবিতা। এই কবিতায় কবি একটি আদর্শ ছেলের বর্ণনা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এই কবিতায় কবির প্রত্যাশা আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। তাই কবি এখানে বলেছেন আমাদের দেশের ছেলেরা আদর্শ ছেলে হয়ে ওঠার পণ করবে। বাবারা, আমি যে প্রশ্নগুলি পড়াচ্ছি অবশ্যই তোমরা আদর্শ ছেলে বলতে কি বোঝায় সেটা বুঝতে পারছো। তোমরাও কি আদর্শ ছেলে হবে বাবারা? বলো তো বাবারা। হ্যাঁ, অবশ্যই তোমরা আদর্শ ছেলে হবে, তবেই সবাই তোমাদেরকে বড় বলবে, ভালো মানুষ বলবে। ঠিক আছে বাবারা, তোমরা আদর্শ মানুষ হলে আমরা পরিতৃপ্ত হব, আমরা সার্থক হব এবং তোমাদের পরিবার একজন আদর্শ ছেলে পাবে, দেশ ভালো জাতি পাবে। ঠিক আছে বাবারা, এবার প্রিয় শিক্ষার্থীরা আমি চলে এসেছি অ্যাসাইনমেন্ট 2-এ। তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই আমার পড়াগুলো শুনবে, বুঝে নেবে এবং খাতায় তুলে নেবে। যারা অ্যাসাইনমেন্ট এখনো তৈরি করনি তারা লিখে নেবে। ঠিক আছে বাবারা, আর যারা অলরেডি তৈরি করে ফেলেছো তাদের প্রয়োজন নেই, তারপরও পড়াটা বুঝে নিবে, কারণ এগুলো তোমাদের পরবর্তী সময় কাজে লাগবে। ঠিক আছে বাবারা, এক নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট 2-এর আমাদের গ্রাম কবিতাটির মূল ভাব। তাহলে আমি মূল ভাবটা বলে দিচ্ছি। আমাদের গ্রাম কবিতাটিতে কবি বন্দে আলী মিয়া একটি ছোট্ট গ্রামের বর্ণনা চমৎকারভাবে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় তুলে নাও, মূল ভাব লিখে উত্তরটা লিখে নাও। আমাদের গ্রাম কবিতাটিতে কবি বন্দে আলী মিয়া একটি ছোট্ট গ্রামের বর্ণনা চমৎকারভাবে তুলে ধরেছেন। কবির ভাষায় গ্রামটি ছোট্ট হলেও দেখতে খুবই চমৎকার। সেখানে সবাই মিলেমিশে থাকে এবং গ্রামের মানুষের জীবনধারা সহজ সরল ও সাধারণ। তারা সবাই সেখানে একসাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। গ্রামের ছেলেমেয়েরা মাতা পিতা এবং গুরুজনকে শ্রদ্ধা করে। গ্রামের মানুষেরা গ্রামকে মায়ের মতো করে ভালোবাসে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রাম। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি মূল ভাব। আমাদের গ্রাম কবিতাটিতে কবি বন্দে আলী মিয়া একটি ছোট্ট গ্রামের বর্ণনা চমৎকারভাবে তুলে ধরেছেন। কবির ভাষায় গ্রামটি ছোট্ট হলেও দেখতে খুবই চমৎকার। সেখানে সবাই মিলেমিশে থাকে এবং গ্রামের মানুষের জীবনধারা সহজ সরল ও সাধারণ। তারা সবাই সেখানে একসাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। গ্রামের ছেলেমেয়েরা মাতা পিতা এবং গুরুজনকে শ্রদ্ধা করে। গ্রামের মানুষেরা গ্রামকে মায়ের মতো করে ভালোবাসে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রাম। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না। ঠিক আছে বাবারা, আমি আশা করছি তোমরা এই কবিতাটির মূল ভাব বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করছি তোমরা এই অ্যাসাইনমেন্ট 2-এর 1 এবং একটা বুঝতে পেরেছো। এবার আমি 2 নাম্বার বলবো। খেলায় অংশগ্রহণ সম্পর্কে 3টি বাক্য লেখো। অর্থাৎ আমরা পাল্লা দেওয়ার খবর গল্পটা পড়েছিলাম, তাই না বাবারা? সেখান থেকে এই প্রশ্নটা
করা হয়েছে। তাহলে তোমাদের খেলায় অংশগ্রহণ সম্পর্কে 3টি বাক্য, যে কোনো 3টি বাক্য লিখলেই চলবে। তোমরা যদি মনে করো আমার বাক্যগুলি লিখবে তাহলে লিখতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে বাবারা? 1 নম্বর বাক্যটা হচ্ছে খেলায় অংশগ্রহণের পূর্বে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 2 নম্বর বাক্যটা হচ্ছে কোন খেলায় অংশগ্রহণ করবে তা ফর্মে পূরণের সময় লিখতে হবে। 3 নম্বর বাক্যটা হচ্ছে নির্ধারিত বিভাগ অনুযায়ী যে কোনো খেলায় অংশ নেওয়া যাবে। বাবারা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার বলছি। 1 নম্বর বাক্যটা হচ্ছে খেলায় অংশগ্রহণের পূর্বে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 2 নম্বর বাক্যটা হচ্ছে কোন খেলায় অংশগ্রহণ করবে তা ফর্ম পূরণের সময় লিখতে হবে। 3 নম্বর বাক্যটা হচ্ছে নির্ধারিত বিভাগ অনুযায়ী যে কোনো খেলায় অংশ নেওয়া যাবে। ঠিক আছে বাবারা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটা যে আমি বলেছি। ঠিক আছে বাবারা, এবার পাল্লা দেবার খবর গল্পে উল্লিখিত খেলায় নাম দেওয়ার ছকটি লিখো। এবার আমরা পাল্লা দেওয়ার খবর গল্পটি বের করেছি। তোমরা 87 পৃষ্ঠাটা খুলে নাও বাবারা। পাল্লা দেওয়ার খবর গল্পে উল্লিখিত খেলার নাম দেওয়ার ছকটা হচ্ছে এই দেখো 87 পৃষ্ঠায় ছকটি দেয়া আছে সুন্দর মতো একটা খামের মধ্যে করে। নাম দেয়া আছে শাহানা হক, শ্রেণী দেওয়া আছে তৃতীয়, রোল নাম্বার 3, বিভাগ ক, যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম। 1 নম্বরে আছে 50 মিটার দৌড়, 2 নম্বর আছে মোরগ লড়াই, 3 নম্বর আছে মনে রাখার খেলা, 4 নম্বর আছে যেমন খুশি তেমন সাজো। তো প্রিয় বাবারা, প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা এই ছকটিও একদম লিখতে পারবে। 87 পৃষ্ঠায় বই, 87 পৃষ্ঠায় পাল্লা দেওয়ার খবর গল্পে 87 পৃষ্ঠায় আছে। ঠিক আছে বাবারা, তোমরা এই ছকটি লিখে নিবে। তারপরে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে খোলা পায়ে রাশেদিন কাকে বলে। খোলা পায়ে রাশেদিন কাকে বলে? 5 নম্বর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করেন এবং কবে মৃত্যুবরণ করেন। 6 নম্বর, 7 নম্বর। এই 4টা প্রশ্ন আমি তোমাদের পরবর্তী স্লাইডে লিখে দিয়েছি। তোমরা সেই লেখাগুলো খাতায় তুলে নিবে, বোর্ডে লেখাগুলো। ঠিক আছে বাবারা, আমরা এবার পরবর্তী চলে যাব। পরবর্তী স্লাইডে আছে 8 নম্বর। এই 8 নম্বর স্লাইডটার পরের স্লাইডে তোমাদের উত্তরগুলি লেখা আছে। তোমাদেরকে আমি লিখে দিয়েছি বাবারা, তোমরা দেখতে পাবে। তো বাবারা, এবার আমরা শূন্যস্থান পূরণ করব। তো বাবারা, আমরা এবার শূন্যস্থানটা খাতায় তুলে নেব। ঠিক আছে বাবারা, তোমরা 8 নম্বরটা খাতায় তুলে নাও। এরপরে স্লাইডে তোমাদের আমি বোর্ডে লিখে দিয়েছি 4, 5, 6, 7 নম্বর প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে বাবারা, তাহলে 8 নম্বরে আছে সম্পূর্ণ বাক্য খাতায় উঠিয়ে খালি ঘর পূরণ করুন। এখানে বাবারা, এখানে টাইপিং এর মিস্টেক আছে, যে সম্পূর্ণ বাক্য খাতায় উঠিয়ে খালি ঘর পূরণ করো। ঠিক আছে, এখানে 9টা বসে গেছে, মধ্যাহ্নটা বসে গেছে। তাহলে আমি উত্তরটা তোমাদের একই সঙ্গে বলে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নেবে। ক, চাঁদের কিরণে চারদিক আলোকিত। এই শূন্যস্থানে খালি জায়গায় বসবে কিরণে। চাঁদের কিরণে চারদিকে আলোকিত। খ, প্রত্যেকে সর্বমোট 3টি খেলায় অংশগ্রহণ করবে। এই শূন্যস্থানে খালি জায়গায় বসবে 3টি। আমি আবার বলছি, প্রত্যেকে সর্বমোট 3টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। গ, বংশসূত্রে সম্পর্কিত কয়েকটি পরিবারকে একত্রে গোত্র বলে। একত্রে কি বলে? এই খালি জায়গায় শূন্যস্থানে হবে বাবারা গোত্র। ঠিক আছে, আমি একই সঙ্গে উত্তর সহ বলে দিচ্ছি তোমাদের। ঘ, আরব দেশের মানুষ, এখানে মানুষ হবে। ঠিক আছে বাবারা, আরব দেশের মানুষ সামান্য কারণে যুদ্ধ করত। এখানে আরব দেশের পরে মানুষ হবে। ঠিক আছে বাবারা, আরব দেশের মানুষ সামান্য কারণে যুদ্ধ করত। শূন্যস্থানে হবে যুদ্ধ, খালি জায়গায় হবে যুদ্ধ।
নম্বরে হচ্ছে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন। এই শূন্যস্থানে হবে, খালি জায়গায় হবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু। ঠিক আছে বাবারা, আমি তোমাদের একই সঙ্গে উত্তর বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। ঠিক আছে বাবারা, অ্যাসাইনমেন্ট 1-এর আদর্শ ছেলের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে বিপদ এলে শিশুরা কি করবে, কেমন ছেলেকে কেউ চায় না। তো বাবারা, এই ছবিটা দেওয়ার কারণ যে একটা ছেলে বসে আছে আমরা দেখতে পাচ্ছি, সে কি ছেলে জানো? সে হচ্ছে একজন আদর্শ ছেলে, বাবা মায়ের বাধ্য অনুগত সন্তান, এবং সে কথায় বড় না হয়ে কাজে বড় হচ্ছে এবং বাবা মায়ের কথা শুনছে, ভদ্র নম্র সভ্য। সে লেখাপড়ায় খুবই ভালো, সেজন্য আমি তার ছবিটা এখানে উপস্থাপন করেছি। তোমরাও এই ছেলেকে দেখে তোমরাও একজন ভালো মানুষ হবে, একজন আদর্শ মানুষ হবে, আমার প্রত্যাশা। ঠিক আছে বাবারা, শিক্ষার্থীরা, আমি তোমাদের অ্যাসাইনমেন্টের 2 নং অ্যাসাইনমেন্টের ক্লাসে আমি বলে দিয়েছি যে আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি 4, 5, 6, 7 নং। এই 4 নম্বর প্রশ্নটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন কাকে বলে। আমি বোর্ডে লেখার সময় 4 নাম্বার দেইনি, 1 নাম্বার 2 নাম্বার এভাবে লিখে দিয়েছি। তো তোমাদের এটা হবে 4 নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে বাবারা, 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন কাকে বলে। উত্তরটা হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর যে 4 জন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। আমি আবার বলছি বাবারা, উত্তরটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে 4 জন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এবার আমরা চলে এসেছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করেন এবং কবে মৃত্যুবরণ করেন। আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন এবং 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, হজরত আবু বকর রাদিয়াল্লাহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন এবং 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট মৃত্যুবরণ করেন। ঠিক আছে বাবারা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। আমি তোমাদের এর আগে একটা ক্লাস নিয়েছি হজরত আবু বকর রাদিয়াল্লাহু, তখন আমি তোমাদের প্রশ্নগুলো তৈরি করে দিয়েছিলাম। এরকম প্রতিটা ক্লাসে আমি তোমাদের প্রশ্ন তৈরি করে দিয়েছি। আদর্শ ছেলের প্রশ্নগুলো সেই আমার 6 নং ক্লাসে গেলে তোমরা দেখতে পাবে। আদর্শ ছেলের প্রশ্নগুলো আমি দিয়েছিলাম। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আবার প্রশ্নগুলো দিচ্ছি যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হয়। ঠিক আছে বাবারা, চলে এসেছি 6 নাম্বার প্রশ্নের উত্তরে। মৃত্যুর পূর্বে তিনি মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে কি বলেছিলেন। বাবারা, এখানে হবে 6 নাম্বার, 3 নাম্বার হবে না। মৃত্যুর পূর্বে তিনি মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে কি বলেছিলেন। উত্তরটা হবে মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু এর নিকট পৌঁছে দিও, কোনো অবস্থাতেই ভুল করবে না। বাবারা, আমি আবার বলছি, মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, তার মানে হজরত আবু বকর রাদিয়াল্লাহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুর নিকট পৌঁছে দিও, কোনো অবস্থাতেই ভুল করবে না। ঠিক আছে বাবারা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি চলে এসেছি সর্বশেষ প্রশ্নটাতে। এবার 7 নাম্বার প্রশ্নটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নেবে। এখানে 4-এর জায়গায় হবে 7। ঠিক আছে বাবারা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু রচনায় উল্লেখিত হজরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ লিখো। উত্তরটা হবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু রচনায়
উল্লেখিত হজরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ নিম্নে দেওয়া হলো। বাণী 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতদাসকে মুক্তি দেওয়া সওয়াবের কাজ। বাণী 2, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইসলাম প্রচারে সামর্থ্য ও ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি উত্তরটা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু রচনায় উল্লেখিত হজরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীসমূহ নিম্নে দেওয়া হলো অথবা নিম্নে আলোচিত হলো। বাণী 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতদাসকে মুক্তি দেওয়া সওয়াবের কাজ। বাণী 2, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইসলাম প্রচারে সামর্থ্য ও ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। ঠিক আছে বাবারা, আমি আশা করছি তোমাদের কোনো রকমের বুঝতে সমস্যা হয়নি। এই আমি অ্যাসাইনমেন্ট 1 এবং 2 সম্পূর্ণ আমি তৈরি করে দিয়েছি তোমাদের। আশা করছি আল্লাহর রহমতে কোনো বুঝতে সমস্যা হয়নি। তোমরা অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে খাতায় মার্জিন টেনে লিখে নিবে পরিষ্কার করে, তাহলে টিচার তোমাদেরকে এক্সিলেন্ট দেবে অথবা অতি উত্তম দেবে। ঠিক আছে বাবারা, তোমরা এক্সিলেন্ট পাবে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারো। তো প্রিয় বাবারা, প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। এতটুকুই আমার আজকে শেষ ক্লাসে বলা ছিল। এবার আমার বিদায়ের পালা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন বছরে নতুন ক্লাসরুমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সচেতন থাকবে, বাবা মায়ের কথা শুনবে। তোমাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ। আমার জন্য বাবারা তোমরা সবাই দোয়া করবে। করোনামুক্ত নতুন বছরের নতুন সূর্যের প্রতীক্ষায় রইলাম। সবাইকে আল্লাহ হাফেজ।